তদন্ত শুরুর দিনেই প্রিমিয়ার লিগে আবারও আম্পায়ারিং বিতর্ক, সময় নিয়ে সমাধান চায় কমিটি। কাল সংবাদ সম্মেলনে কথা বলবেন সাকিব। শঙ্কামুক্ত এরিকসেন খেলতে পারবেন না আর কখনো, দাবি টটেনহ্যাম চিকিৎসকের। ইউরো এখন মুখোমুখি ইংল্যান্ড ক্রোয়েশিয়া। রাতে শুরু হচ্ছে সমস্যা জর্জরিত কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচে নামছে স্বাগতিক ব্রাজিল। ভেনেজুয়েলার 11 আর বলিভিয়ার 4 জন কোভিড পজিটিভ। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনারা শুনছিলেন এতক্ষণ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শুরুতেই পিক অফ দ্য ডে। ঢাকা প্রিমিয়ার লিগের অনিয়ম তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে, আর একই দিন আবারও বিতর্কিত আম্পায়ারিংয়ের ঘটনাও ঘটেছে। তবে কমিটির সদস্য নাইমুর রহমান জানিয়েছেন, প্রয়োজনে সময় নিয়ে কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে। কিন্তু প্রশ্ন উঠেছে, কমিটির সদস্যরাই বিভিন্ন ক্লাবের সঙ্গে যে জড়িয়ে। সাকিব কাণ্ড নতুন করে সামনে নিয়ে এসেছে ঢাকা লিগের আম্পায়ারিং। ঘটনার দুদিন না যেতেই আবারও আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে রূপগঞ্জের ব্যাটসম্যান সাব্বির রহমানের আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই ম্যাচেও 2 অনফিল্ড আম্পায়ারের একজন সেই ইমরান পারভেজ। সাব্বির ফিল্ডিংয়ে নেমে তর্কে জড়িয়েছিলেন নুরুল হাসানের সঙ্গে। মিরপুরে ক্যামেরার চোখ আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচে। এখানে ভিন্ন চিত্র। সাকিবের ঘটনার পর রাতারাতি পরিবর্তন। দায়িত্বে 2 সেরা আম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল, যাদের আগের 7 রাউন্ডে আবাহনীর ম্যাচে রাখাই হয়নি। সবচেয়ে বেশি 4 বার ছিলেন ইমরান পারভেজ। 3 বার মোহামেডান ম্যাচেরই আরেক অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান লিটু। সোহরাব হোসেন 3, মুজাহিদুজ্জামান স্বপন 2, তানভীর আহমেদ, হাবিবুর রহমান ছিলেন একটি করে ম্যাচে। কাজ শুরু করলে এইগুলি যত অভিযোগই আসবে সেগুলি আমরা খতিয়ে দেখব। বোর্ড পরিচালকরাই ক্লাব কর্তা হওয়ায় স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন ওঠে নিয়মিত। সভাপতি নাজমুল হাসান পাপন সহ কজন প্রভাবশালী বোর্ড কর্তা আবাহনীর দায়িত্বে। প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের সঙ্গে সরাসরি জড়িত বোর্ড পরিচালকরা। 2টি ক্লাবের দায়িত্বে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের কর্তা, সেই প্রতিষ্ঠানের সঙ্গে আবার জড়িত বিসিবি কর্তারা। কার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে সেই প্রশ্ন উঠতেই পারে। কমিটির সদস্যরাও যে বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে, তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কমিটির সদস্য নাইমুর রহমান দুর্জয়ের। ছোট টিম বড় টিমের বৈষম্য একটা সময় দেখা গেছে। এখন যেটা ধরেন ডিআরএস আছে, টেকনোলজির কারণে অনেকটা স্বচ্ছতার ভিতরে এসেছে। ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট তারা একটা আম্পায়ারিংয়ের উপরে রিপোর্ট দিবে। তো এখন হয়তো ইনভেস্টিগেশনে সেই রিপোর্টগুলি বের হয়ে আসবে। লিগের অনিয়ম দুর্নীতির খোঁজে প্রয়োজনে আরও সময় নিতে চায় কমিটি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে সাকিব আল হাসানের শাস্তি কমাতে আপিল করেছে মোহামেডান ক্লাব। সঙ্গে কাল ডেকেছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত থাকবেন সাকিব আল হাসান নিজেই। আজকে হ্যান্ডওভার করছি, আর আপনার গতকাল রাতে মেল দিয়েছিলাম, আপিল করছি। সিসিডিএম চেয়ারম্যান বরাবর আমরা শাস্তি মওকুফের বা শাস্তি মওকুফ যদি নাও করা যায়, একটু পর থেকে কার্যকর করলে আমাদের জন্য সুবিধা হয়ে যায়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর জানাবো। সাকিবকে ছাড়াই জিতেছে মোহামেডান, জয়ের ধারায় ফিরেছে আবাহনীও। আবাহনী ডিএল মেথডে 30 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে, আর মোহামেডানের জয় 9 রানে ওল্ড ইউএচএস এর বিপক্ষে। ঘটনাবহুল ম্যাচে শেখ জামাল ডিএল মেথডে 7 রানে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জকে। ব্রাদার্স 1 রানে শাহিনপুকুরকে, গাজী গ্রুপ 5 উইকেটে খেলাঘরকে, প্রাইম দোলেশ্বর একই ব্যবধানে হারিয়েছে খেলাঘরকে। শেষ 4 বলে দরকার 14 রান। ম্যাচ জিততে নয়, মুনিম শাহরিয়ারের সেঞ্চুরি পূর্ণ করতে, কিন্তু পারেননি আবাহনী ওপেনার। 50 বলে 92 রানে অপরাজিত ছিলেন, সেটি এবারে ঢাকা লিগে ব্যক্তিগত সর্বোচ্চ, যা প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনীকে দেয় 183 রানের পুঁজি। মিরপুরের স্লো আর লো উইকেটে 184 রানের লক্ষ্য এমনিতেই পাহাড় সম। তবে বৃষ্টি এই লক্ষ্যকে আরও কঠিন করে দেয় প্রাইম ব্যাংকের জন্য। ওভার কমে 1, রান 10। ব্যাংক দলের হয়ে তামিম ইকবালের 55 রান ছাড়া প্রতিরোধ গড়া ইনিংস আর কেউই খেলতে পারেননি। 6 উইকেটে 143 রানে থামে এনামুল হক বিজয়ের দল। হেরেও শীর্ষে প্রাইম ব্যাংক, আর জিতে রান রেটে পিছিয়ে 2 নম্বরে আকাশী নীলরা।
এদিকে সাকিব আল হাসানকে ছাড়াই অপ্রতিরোধ্য মোহামেডান ওল্ড ডিওএইচএস এর বিপক্ষে বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুরের ঝড়ো ব্যাটিংয়ে 5 উইকেটে 159 রান তোলে। ইরফান অপরাজিত ছিলেন 68 রানে। ম্যাচের মাঝপথে আসা বৃষ্টিতে ডিওএইচএস এর সামনে টার্গেট দাঁড়ায় 16 ওভারে 125 রানের। শেষ ওভারে প্রয়োজন ছিল 19 রান। আবু জায়েদের ওভার থেকে 8 রানের বেশি তুলতে পারেনি ডিওএইচএস। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 4-এ মোহামেডান। বিকেএসপির আরেক ম্যাচে বিতর্কিত আউট হয়ে 31 বলে 41 রানে ফেরেন রূপগঞ্জের সাব্বির রহমান। তার দল তুলেছিল 6 উইকেট 137। 18 ওভারে 127 রান তোলার পর বৃষ্টি আর সময় স্বল্পতায় খেলার নিষ্পত্তি ডিএল মেথডে, যেখানে 7 রানে এগিয়ে থেকে জিতেছে শেখ জামাল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ক্রিস্টিয়ান এরিকসেনের ক্যারিয়ার শেষ, এমনটাই দাবি টটেনহ্যামের কার্ডিওলজিস্ট সঞ্জয় শর্মার। শুধু তাই নয়, করোনার প্রভাব কিংবা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে বলেও মত এই প্রফেসরের। যদিও এখনই এসব দাবির বিষয়ে কিছু বলতে নারাজ এরিকসেনের চিকিৎসক। আর ড্যানিশ ফুটবল ফেডারেশন টুইটারে জানিয়েছে কথা বলছেন এরিকসেন, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। কেমন আছেন ক্রিস্টিয়ান এরিকসেন? পার্কেন স্টেডিয়ামে প্রিয় তারকাকে মাটিতে লুটিয়ে পড়তে স্বচক্ষে দেখেছেন লার্স বেক। ইউরোর উন্মাদনা ভুলে কোপেনহেগেনের হাসপাতালে চলে এসেছেন যদি এরিকসেনের খোঁজ নেওয়া যায় সেই আশায়। আমার চিন্তা, সে কেমন আছে, তার স্ত্রী, সন্তান, পরিবারের অবস্থা কি। আমাদের দেশের জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল। লার্সের মতো আরো অনেক ড্যানিশ সমর্থক জড়ো হয়েছিলেন রিক্স হসপিটালেটে। বাদ যায়নি ফিনল্যান্ড সমর্থকরাও। শুধু কি সমর্থক, ক্রিস্টিয়ান এরিকসেনের সুস্থতা কামনায় টুইট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি কেইনরা। নিজেদের গোল উৎসর্গ করেছেন রোমেলো লুকাকু ও হিয়ং মিন সন। সবার প্রার্থনা বিফলে যায়নি। ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে জানিয়েছে অবস্থার উন্নতি হচ্ছে এরিকসেনের। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি শুভেচ্ছাও জানিয়েছেন ইন্টার মিডফিল্ডার। তবে ক্রিস্টিয়ান এরিকসেনের অসুস্থতা নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন টটেনহ্যামের কার্ডিওলজিস্ট সঞ্জয় শর্মা। তিনি জানান এরিকসেনের কখনোই হৃদরোগ ছিল না। করোনার প্রভাব কিংবা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হার্ট অ্যাটাক হতে পারে বলে জানিয়েছেন প্রফেসর শর্মা। শুধু তাই নয়, এরিকসেন আর কখনো পেশাদার ফুটবল খেলতে পারবেন না বলে দাবি এ কার্ডিওলজিস্টের। প্রফেসর শর্মার দাবি নাকচ করে দিয়েছেন ইন্টার মিলান ডিরেক্টর গুইসেপ্পে মারোত্তা। তিনি জানিয়েছেন এরিকসনের কখনোই করোনা হয়নি আর ভ্যাকসিনও নেননি। আর এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি বলে মত এরিকসনের দায়িত্বে থাকা চিকিৎসকের। কোনো ভাইরাস ইনফেকশনের কারণে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আরো পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে। আমরা এখনই কিছু বলতে পারছি না। আর এরিকসনের ক্যারিয়ারের চাইতে তাকে সুস্থ করে তোলাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কোচ অধিনায়কও এরিকসনের সুস্থতা কামনা করেছেন। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে শঙ্কার সমস্যা জর্জরিত কোপা আমেরিকার পর্দা উঠছে আজ রাত 3টায়। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে, যাদের 8 ফুটবলার সহ 11 জন করোনা আক্রান্ত। ডেকে পাঠানো হয়েছে নতুন 15 ফুটবলারকে। দিনের আরেক ম্যাচে ভোর 6টায় খেলবে কলম্বিয়া ইকুয়েডর। কোপা আমেরিকার শতবর্ষী ইতিহাসে এতটা অনিশ্চয়তা কখনো ছিল না। টুর্নামেন্ট শুরুর কয়েক ঘন্টা আগেও অস্থিরতার মুখে ঐতিহ্যের এই আসর। উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি স্বাগতিক ব্রাজিল। তবে ভেনেজুয়েলার একাদশ গড়াই কঠিন চ্যালেঞ্জের, কেননা তাদের 8 ফুটবলার ও 3 স্টাফ করোনায় আক্রান্ত। সবাইকে রাখা হয়েছে হোটেলে আইসোলেশনে। এরই মধ্যে 15 ফুটবলারকে ডেকে পাঠিয়েছে ভেনেজুয়েলা। ম্যাচ শুরুর আগেই ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাদের। ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন কৌশল সাজাতে হবে কোচ জোসে পেসেইরোকে। আমি এখনো জানি না আমার সেরা একাদশ কি হবে, কাদের পাবো দল গড়ার জন্য। কোভিড টেস্ট আর দলের সমস্যাগুলো ভোগাচ্ছে আমাদের। শেষ মুহূর্তে ব্রাজিল একাদশেও আসতে পারে পরিবর্তন। লুকাস পাকেতা, রেনান লোদি ও গোলরক্ষক অ্যালিসন থাকছেন স্টার্টিং লাইনআপে। তবে টুর্নামেন্ট আয়োজন নিয়ে এখনও নিশ্চুপ কনমেবল, তাই সংস্থার সমালোচনা করতে ছাড়েননি ব্রাজিল কোচ তিতে। এটি একটি বোকা সংস্থা। আমি কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে বলছি না, আমি সরাসরি কনমেবলকে বলছি, যারা ব্রাজিলে কোপা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
শক্তি সামর্থ্য আর পরিসংখ্যানে এগিয়ে সেলেসাওরা। দু দলের 14 দেখায় 10 জয়ের বিপরীতে হেরেছে মাত্র 1 ম্যাচ। ষষ্ঠবারের মতো কোপা আয়োজন করছে ব্রাজিল। আগের প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এদিকে ব্রাজিলে অবস্থানরত বলিভিয়া দলের 4 ফুটবলার করোনায় আক্রান্ত। যদিও পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুক্রবার অবাধ ফুটবলার পরিবর্তনের নিয়ম চালু করে কনমেবল। আসরে 12 দল অংশ নেওয়ার কথা থাকলেও 2022 বিশ্বকাপ বাছাই ম্যাচের সাথে সূচি সাংঘর্ষিক হওয়ায় আমন্ত্রিত দুদল কাতার ও অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেয়। ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু গ্রুপ এতে। তুলনামূলক শক্তিশালী বি গ্রুপে আছে সর্বাধিক 15 শিরোপাজয়ী উরুগুয়ে, মেসির আর্জেন্টিনা, যাদের শিরোপা সংখ্যা 14, সঙ্গী চিলি, প্যারাগুয়ে ও বলিভিয়া। 4 শহরের 5 ভেন্যুতে হবে খেলা। টুর্নামেন্টের ফাইনাল 10 জুলাই। শাফায়েত মিদুল, চ্যানেল 24। স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন স্পোর্টস 24। কার্যাদেশ হয়ে গেছে মার্চে, কিন্তু দৃশ্যমান হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। বাধার নাম ফুটবল ফেডারেশনের ব্যস্ত সূচি। এনএসসি বিকল্প ভেন্যুর প্রস্তাব করলেও ভিন্ন মত ফেডারেশনের। বাফুফের চাওয়া সাফ চ্যাম্পিয়নশিপও হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই। তাতে আরও বিলম্বিত হওয়ার শঙ্কায় সংস্কার কাজ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজ গালিচা, কত গল্প, স্মৃতি আর ইতিহাসের জন্ম দিয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। মতিঝিল বাণিজ্যিক এলাকায় ব্যস্ততার মাঝেও সগৌরবে মাথা উঁচু করে আছে জাতীয় স্টেডিয়ামটি। করোনা মহামারীর মাঝে পুরোটাই বদলে যেতে পারত 100 কোটি টাকার সংস্কার প্রকল্পের মাধ্যমে। রোববার স্টেডিয়াম পরিদর্শন করেন প্রকল্পের স্থপতি মাসুদুর রহমান খান। মার্চে কার্যাদেশ দেওয়া হলেও এখনও পূর্ণদমে কাজ শুরু করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু কেন? কিন্তু আমরা মাঠের কোনো কাজ শুরু করতে পারি নাই। টেন্ডারগুলো ওয়ার্ক অর্ডার আমরা দিয়েছি মার্চ মাসে, কাজ শুরু করতে পারিনি কারণ বাফুফে থেকে আমরা মাঠগুলো এখনো বুঝে পাইনি মাঠটা। জাতীয় স্বার্থে কেন ফেডারেশনের অনীহা? ব্যস্ত সূচির বুলি বাফুফের আসলেই কি তাই? ফুটবলীয় অ্যাক্টিভিটিস কম্প্রোমাইজ করে নিশ্চয়ই আমরা এই কাজগুলো করবো না। বাফুফে বিইং দ্য এলওসি লোকাল অর্গানাইজিং কমিটি, বাফুফের স্ট্র্যাটেজিক এবং নীতিগত ডিসিশন হচ্ছে আমরা বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ আমাদের হোম অফ ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করব। পেশাদার লিগ কিংবা অন্য টুর্নামেন্ট চালাতে এনএসসি প্রস্তাব দিয়েছে বেশ কিছু স্টেডিয়ামের, যার মধ্যে জামালপুর, গোপালগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ছাড়াও আছে বেশ কিছু স্টেডিয়াম। বাফুফের সাধারণ সম্পাদক অবশ্য বলছেন ভিন্ন কথা। এখানে ওনারা শিফট করতে পারতেন, তাহলে হয়তো মাঠটা আমরা কাজ শুরু করতে পারতাম, কারণ আমাদের খুব সময় কম। এই আগামী 1.5 বছর বাকি আছে, এর মধ্যে এই 5টা লটের কাজ শেষ করে আরো 2টা লটের টেন্ডার বাকি আছে। যখন আমরা মন্ত্রী মহোদয়ের কাছে বাফুফের বিষয়টিকে কনফার্ম করতে বলা হলো, মন্ত্রী মহোদয় কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে জিনিসটির ফিডব্যাক বাফুফেকে জানাবেন। কোভিড পরিস্থিতিতে সাফ নিয়েও আছে শঙ্কা। সূচি ঠিক থাকলেও তৈরি আছে ফিফার অনুমোদন পাওয়া সিলেট জেলা স্টেডিয়াম। স্বীকৃতি পেয়ে এখনও ম্যাচ আয়োজনের অপেক্ষায় 2টি পাতায় 1টি করে দেশ। আর এনএসসির অপেক্ষা বাফুফের সবুজ সংকেতের। তারপরই হবে ফ্লাডলাইট, গ্যালারির চেয়ারের টেন্ডার। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই। ফিরে এলাম স্পোর্টস 24-এ। টেনিসের খবর জানাবো। ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককের ফাইনালে এখন মুখোমুখি নোভাক জকোভিচ এবং স্তেফানোস সিৎসিপাস। এদিকে ডাবল ক্রাউন জিতেছেন চেক তারকা বারবোরা ক্রেজিকোভা। এককের পর দ্বৈতের শিরোপাও জিতেছেন তিনি। 21 বছরের গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসে প্রথম এমন কীর্তি। এর আগে 2000 সালে রোলাগারোর ডাবল শিরোপা জিতেছিলেন ফ্রেঞ্চ তারকা ম্যারি পিয়ার্স। নারী দ্বৈতে স্বদেশী ক্যাটেরিনা সিনিয়াকোভাকে নিয়ে ক্লে কোর্টে নেমেছিলেন ক্রেজিকোভা। ইগা স্ফিয়ন্তেক এবং বেথানি মাতেক জুটিকে হারাতে বেগ পেতে হয়নি। প্রথম সেট 6-4 গেমে জেতেন, আর পরের সেটে আরও দুর্বার হয়ে 6-2 গেমে জিতে নেন। এর সঙ্গে শেষ করব স্পোর্টস 24। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সবাইকে।